প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। সুইট ড্রপসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন্ধ্যাত্ব এবং এর চিকিৎসা। বন্ধ্যাত্ব কাকে বলে, কখন আমরা বলবো কোনো একটি দম্পতিকে যে তারা আসলে বন্ধ্যাত্বে ভুগছেন, চিকিৎসার জন্য কী কী ধরনের অপশন আছে, আদৌ চিকিৎসা আছে কিনা, কত ভাগ রোগী আসলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের পর্বে আলোচনা করব। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর ইভা রানী নন্দী, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, গ্রিন লাইফ হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে ইনভাইট করার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা নিয়ে আমরা শুনবো পরবর্তীতে। প্রথমে যখন আসলে বন্ধ্যাত্ব নিয়ে কথা বলা হয় তখনই দেখা যায় অনেক রকমের কনফিউশন থাকে, এক একজনের এক এক রকমের ধারণা থাকে। কেউ মনে করেন এটাকে বন্ধ্যাত্ব বলে, কেউ আবার অন্য কিছুকে বন্ধ্যাত্ব বলে থাকেন বা মনে করেন। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে বন্ধ্যাত্ব বলতে আমরা আসলে কি বুঝি, আপনারা কি বোঝেন? ধন্যবাদ ভাইজা। বন্ধ্যাত্ব বলতে আসলে আমরা পুরনো যতই মিথ থাকুক না কেন, যেটা সত্যিকার মানে কথা সেটা হচ্ছে যে বন্ধ্যাত্ব হবে যখন বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে টানা 1 বছরের মতো কোনো রকম জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করে মেলামেশা করেন, কিন্তু তারপরেও তারা সন্তান ধারণে অক্ষম হন, তখন আমরা ওই অবস্থাটাকেই বলে থাকি যে তারা বন্ধ্যাত্বে আক্রান্ত। সেখানে তাদের বয়সটা কি আমরা উল্লেখ করব? এরকম কোনো বয়স কি আছে এতর বেশি হতে হবে? কারণ আমাদের এখানে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি যে অনেক কম বয়সেও কিন্তু বিয়ে হয়ে যায়। আচ্ছা, এখানে বয়সের ব্যাপারটা আসলে কত বয়স থেকে ওরকম কোনো ডিমার্কেশন নেই, কিন্তু যেটা হচ্ছে যে আমরা যে 1 বছর কথাটাকে আমি বললাম সেই কথাটার মধ্যে কিছুটা কিন্তু থেকে যায়। যেমন যদি স্ত্রীর বয়স 35 বছরের বেশি হয় তখন সময়টাকে আমরা কমিয়ে নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা 1 বছর না বলে তখন 6 মাস বলে থাকি, যে 6 মাসের সময়ে যদি তারা ব্যর্থ হয় তখন আমরা তাদেরকে বন্ধ্যাত্ব বলে থাকি। এবং এখানে স্বামী স্ত্রীর যে একসাথে থাকার বিষয়টি সেটা যদি আপনি একটু বলতেন। অনেকেই দেখা যায় একসাথে থাকেন না, দুজন দুই জায়গায় থাকেন এবং ওনারা 1 বছর সময় নিয়েই ধরে রাখছেন যে এরপরেই আসলে বন্ধা। এ ব্যাপারে আসলে কি ধরনের পরামর্শ দেন? না, এ ব্যাপারে আসলে যে আমি প্রথমে ডেফিনেশনে মানে সংজ্ঞাটা যে বললাম সেখানে কিন্তু বলে এসেছি যে তারা নিয়মিতভাবে এবং হচ্ছে কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করে মেলামেশা করবেন। তো সেইটা যদি না হয় যে দুজন দু জায়গায় আসছেন, ওরা হয়তো 2 মাস পরে একবার আসছেন, সময়টাই ঠিক মতো হচ্ছে না, তাহলে তো সেখানে আমরা তখন বলতে পারছি না যে আসলে ওনারা ব্যর্থ হয়েছেন। মূলত আপনাদের কাছে যে ধরনের রোগীরা আসেন যে ওনারা আসলে সন্তানের জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, ওনারা কতদিন পরে আসেন? আপনাদের কাছে রোগীরা এসে কি কি ধরনের উপসর্গ বলেন বা কি বলেন, সমস্যাগুলো যদি একটু শেয়ার করতেন দর্শকদের সাথে। আসলে সমস্যার মধ্যে যেটা হচ্ছে এটা বন্ধ্যাত্ব মানেই হচ্ছে যে বাচ্চা হচ্ছে না। এটা হতে পারে যে সে কখনোই কনসিভ করেনি, মানে সে প্রেগনেন্ট হয়নি, অথবা আগে হয়েছে, তার একটা বাচ্চা আছে, সে দ্বিতীয়বার বাচ্চা নিতে চাচ্ছে, সেখানে ব্যর্থ হচ্ছে। অথবা হতে পারে যে তার বাচ্চা সে চেষ্টা করছে এবং কনসিভ হয়ে তার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম বিভিন্নটাই থাকে। আরেকটা গ্রুপ আমাদের কাছে যারা আসেন সেটা হচ্ছে যে স্বামী সাধারণত বিদেশে থাকেন অথবা দূরে থাকেন এবং ওই 1-2 বছর পরে আসেন 2 মাস 3 মাসের জন্য, কিন্তু সেখানেও তারা হচ্ছে ব্যর্থ হচ্ছেন, মানে সক্ষম হচ্ছেন। আপনি কিন্তু অনেকগুলো আমাদেরকে কেস বললেন, প্রাইমারি বললেন, সেকেন্ডারি, বেশ কিছু কথা বললেন। সবগুলোর পেছনে এখন আপনার কাছে একটু একটু করে আমরা কারণ যদি জানতে চাই, যাদের একেবারেই কখনোই সন্তান হয়নি এবং উনি কখনোই কনসিভ করেননি, এর পেছনে কি কি কারণ থাকতে পারে? আসলে কারণগুলো যদি আমরা খুঁজতে যাই তখন হচ্ছে যেই কারণটা প্রাইমারি আর সেকেন্ডারি যেটাই হোক না কেন, দুটোই মধ্যে এমন হতে পারে যে স্ত্রীও দায়ী থাকতে পারেন অথবা স্বামীও এখানে দায়ী থাকতে পারেন। যেটা বলা হয় যে এখানে 50-50, মানে স্ত্রী 50% ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, আবার হচ্ছে স্বামীরও 50% ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে আসলে একটা কাপল যখন আসে আমাদের কাছে, স্বামী স্ত্রী আসলো, তখন তাদের কাছ থেকে শুনতে হবে আমাদের যে কতদিন ধরে তারা চেষ্টা করছেন এবং দুজনের কারো কোনো অসুবিধা আছে কিনা, কোনো রকম কোনো তারা কিভাবে চেষ্টা করেছেন, কোনো চিকিৎসা নিয়েছেন কিনা, সেগুলো এবং হচ্ছে তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগলে আমরা সেগুলো করি, তখন ডিসিশনে আসতে পারি যে আসলে কারণটা কি বা কেন হচ্ছে না। একজন পুরুষ সঙ্গীর ক্ষেত্রে পুরুষ সঙ্গীর কি কি রোগের কারণে বন্ধ্যাত্ব হতে পারে? আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে আসলে যদি বলি আমরা যে কারণগুলো কি, সেখানে প্রথমতই আসে যেটা যে বীর্যের কোনো সমস্যা, যেটা আমরা পুরুষের যদি একটা পরীক্ষা করি তাহলে একটাই, যে সেটা বীর্য টেস্ট। তো ওই বীর্যের পরীক্ষা করলে সেখানে ওর সমস্যা হতে পারে। কীরকম সেই সমস্যাগুলো? যেমন হতে পারে যে বীর্যে কোনো শুক্রাণু নেই, অথবা হচ্ছে বীর্যে শুক্রাণুর পরিমাণ কম আছে, কিংবা শুক্রাণুগুলো আছে বাট সেগুলো হচ্ছে নড়াচড়ার ক্ষমতা কম, কিংবা গুণগত মান খারাপ, গঠনগত কোনো সমস্যা। তো এসবের জন্য একটা গ্রুপ হচ্ছে বন্ধ্যাত্বে আক্রান্ত হচ্ছেন।
আরেকটা গ্রুপ হতে পারে যে তাদের মেলামেশায় কোনো সমস্যা হচ্ছে, তারা ঠিকমতো থাকতে পারছেন না, সেক্ষেত্রে স্বামীর অনেকগুলো কারণ বলেন যেগুলো হতে পারে, যেমন তাদের আগে আগে বীর্যটা পড়ে যাচ্ছে, অথবা হচ্ছে ঠিকমতো তারা থাকতে পারছেন না স্ত্রীর সাথে। আর কিছু হতে পারে যে তাদের কোনো অসুবিধা থেকে, অসুখ থেকে হতে পারে, আগে কোনো অপারেশন হলে সেখানে যদি তাদের ওই যে বীর্যটা আসার যে নালী সেটা যদি কাটা পড়ে বা হচ্ছে বাধা হয়ে যায়, অথবা যদি কোনো ইনফেকশন থেকে সেই নালীটা বন্ধ হয়ে যায়, এরকম কিছু ক্ষেত্রে হচ্ছে তখন সেখানে আমরা কোনো বীর্যই পাবো না হয়তো। তো এটা ওই একটাই সিমেন পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে তাদের সমস্যাটা কোথায়। পুরুষদের ক্ষেত্রে আপনি বেশ কিছু কারণ বললেন যে এই কারণে হতে পারে, সেক্ষেত্রে চিকিৎসা আপনি কিন্তু অনেকগুলো কারণ বলেছেন। চিকিৎসা আসলে যদি পুরুষদের কোনো সমস্যা ধরা পড়ে কিভাবে প্ল্যান করা হয় এবং কিভাবে চিকিৎসা দেওয়া যেতে পারে পুরুষ সঙ্গীদেরকে, এ ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, এখন আমরা তখন ভাগ করতে হবে যে আসলে কোথায় সমস্যাটা কোন পর্যায়ে আছে। যেমন যদি একদম শুক্রাণু না থাকে, আমি যে গ্রুপটাকে বলেছি, তখন সেক্ষেত্রে আমাদেরকে আসলে তখন খুঁজতে হয় যে শুক্রাণু কি তৈরি হচ্ছে, আসতে পারছে না সেরকম একটা ব্যাপার থাকতে পারে, অথবা কোনো শুক্রাণু তৈরিই হচ্ছে না। তো সেটা দেখার জন্য আমরা সাধারণত আরেকটা পরীক্ষা করি। তো যারা এই ফার্টিলিটি স্পেশালিস্ট তারা শুধু পরীক্ষা না, ওইটা চিকিৎসাও একটা একসাথে। সেটা হচ্ছে যে ওই অন্ডকোষে সেখানে আমরা দেখি যে টেস্টিসে ওখানে তৈরি হচ্ছে কিনা, ওইটা দেখার পাশাপাশি যদি আমরা পেয়ে যাই তখন হচ্ছে আমরা সেটাকে ফ্রিজ করে রেখে পরবর্তীতে ওই শুক্রাণু দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। তো এই ক্ষেত্রে যাদের হচ্ছে শুক্রাণু আসে না একেবারেই, সেখানে সাধারণত একবারই টেস্টির পদ্ধতিতে চলে যেতে হয়। আর যেখানে অন্যগুলো যেমন কম আছে বা হচ্ছে তার নড়াচড়ার ক্ষমতা কম, যে সমস্যাগুলো আমি বললাম, তো ওগুলোর মধ্যেও ক্যাটাগরি অনুযায়ী কখনো কখনো কিছু ওষুধের মাধ্যমে ইমপ্রুভমেন্ট হয়, কখনো সেটা না হলে বা হচ্ছে তার পিছনে যদি কোনো কারণ থাকে সেই কারণগুলোকে যদি আমরা চিকিৎসা করতে পারি সেটা হতে পারে। না হলে হচ্ছে তখন নেক্সট দ্বিতীয় ধাপে আমরা গেলে তখন আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলি, ওটা করে থাকি। আর সেটাও যদি ফেল করে তখন আলটিমেটলি আমাদেরকে টেস্ট টিউব পদ্ধতিতে যেতে হয়। এবার আমরা একটু আসতে চাই যে নারীদের যখন সমস্যা হচ্ছে, আপনি বেশ কয়েক রকম সমস্যার কথা বলেছেন, এক্ষেত্রে চিকিৎসার অপশনগুলো যদি একটু বলতেন আমাদেরকে বিস্তারিত। এখন নারীদের সমস্যাগুলোর মধ্যে হচ্ছে ভাগ ভাগ করতে হবে এখানে। যেমন কিছুটা হতে পারে যে ডিম উৎপাদনের, মানে ডিম প্রতি মাসে মেয়েদের একটা করে ডিম আসার কথা, সেই ডিমটা ঠিকমতো পরিস্ফুটন হচ্ছে না, তো তাহলে বা অ্যানোভুলেশন বলে থাকি আমরা যেটাকে। তো যদি ওরকম হয় তাহলে আমরা ডিম ফোটার ব্যবস্থা, ডিম বড় হওয়ার ব্যবস্থা করব। সেখানে কিছু মুখের ওষুধ বা কিছু ইনজেকশন আছে, এটার জন্য দেওয়া যেতে পারে। তারপরে হতে পারে যে ডিম্ব নালীর কোনো সমস্যা। এখন যদি একটা নালীর সমস্যা হয় তখন আমরা আরেকটা নালীর মাধ্যমে এটা থাকলে আমাদের চিকিৎসা সম্ভব আর সহজ হয়। কিন্তু যদি দুটো নালীই তার বন্ধ থাকে, পরীক্ষার মাধ্যমে জানা যায়, তখন আমাদেরকে আসলে টেস্ট টিউব পদ্ধতিতে যেতে হয়। অথবা কিছু অপারেশন আছে কিন্তু সেগুলো সাকসেস কম, রেজাল্ট কম আসে। আর এর পরবর্তীতে কিছু যে জরায়ুর কারণ থাকে, যেমন জরায়ুতে যদি টিউমার থাকে, ফাইব্রয়েড হতে পারে অ্যাডিনোমায়োসিস, যেগুলো জরায়ুর টিউমার, অথবা জরায়ুটা ছোট, কিংবা জরায়ুর মুখ অনেক সময় বন্ধ থাকে, সেটার জন্য বন্ধাত্ব হতে পারে। তো ওইসব ক্ষেত্রগুলোতে যেই প্রবলেমটা, যে সমস্যাটা আমরা পাবো, ঠিক সেই সমস্যাটাকে আসলে আমাদেরকে চিকিৎসার মধ্যে নিয়ে আসতে হবে এবং চিকিৎসা সম্ভব। যে আপনি একেবারে শুরুর দিকে বলেছিলেন কারো ক্ষেত্রে এরকম হয়, তার হয়তো একটা বাচ্চা আছে কিন্তু ওই বাচ্চাটা একটু বড় হওয়ার পর দ্বিতীয়বার উনি আসলে আর গর্ভবতী হতে পারছেন না। এরকম রোগীদের ক্ষেত্রে কারণ কি থাকে এবং কিভাবে চিকিৎসা দেওয়া যেতে পারে? হ্যাঁ, এখন যার একবার বাচ্চা হচ্ছে সে তখন একটু মানে থাকে যে সে আরেকবার হয়তো ট্রাই করলেই হবে, চেষ্টা করলেই হবে। তো এরা কখনো কখনো খুব তাড়াতাড়ি আসে, কখনো একটু দেরি করে আসে। তো সেখানে আমাদেরকে খুঁজতে হয় যে কারণগুলোর মধ্যে মানে সেকেন্ডারি কিছু যেমন কোনো ইনফেকশন, মানে যদি তার ডেলিভারিটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, সেটাও এখানে ইম্পর্টেন্ট। যদি সিজারিয়ান সেকশন হয়, সেখানে ভালো মানে উন্নত মানের জায়গা যদি না হয়, সেরকম জায়গাগুলোতে অনেক সময় ভিতরে কিছু ইনফেকশনের জন্য ওই যে ডিম্ব নালী যে থাকে সেগুলো সমস্যা হতে পারে, সেসব যেটাকে আমরা পিআইডি বলে থাকি। তো ওরকম কিছু, অথবা হতে পারে যে নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু সেটার পরে তার কোনো ইনফেকশন হয়েছে, সেটাও সেই কারণেও তার পরবর্তী দ্বিতীয় বাচ্চা হতে সমস্যা হতে পারে। আর এদের ক্ষেত্রে আরেকটা যেটা হয় যে কিছু এন্ডোমেট্রিওসিস অসুখ, যেটা যদি বয়সটা একটু বেশি হয়ে যায়, 30-এর উপরে 35-এর উপরে, তখন তাদের কিছু সিস্টেমিক মানে অসুবিধাও ধরা পড়ে। যেমন এই যে ফাইব্রয়েড ইউটেরাস বললাম, তারপরে এন্ডোমেট্রিওসিস, এগুলো চলে আসে এই ধরনের কারণে হতে পারে এবং তখন আসলে চিকিৎসা নিলে সম্ভব। আরো অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছেন হেলদি লিভিং। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছেন হেলদি লিভিং। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি বন্ধ্যাত্ব ও এর চিকিৎসা এই বিষয়টি নিয়ে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন ডক্টর ইভা রানী নন্দী। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা বন্ধ্যাত্বর অনেকগুলো কারণ এবং অনেক কিছুর চিকিৎসা আমরা এরই মধ্যে শুনেও ফেলেছি। কিছু কিছু নারী এরকম আছেন যে যারা হয়তো গর্ভবতী হয়ে পড়ছেন, কিন্তু কিছু মাস পরে গিয়ে আসলে সেটা আর থাকছে না বা রাখতে পারছেন না। ইনাদের ক্ষেত্রে কারণটা কি এবং কিভাবে চিকিৎসা দেওয়া হয়? আসলে যাদের হচ্ছে বাচ্চা এসে নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা একটা খুব দুঃখজনক ঘটনা। তো সেখানে হচ্ছে তখন তাদের খুব মনও খারাপ থাকে, এবং কিন্তু বলা হয় যে হচ্ছে কারণ খুঁজতে গেলে আমরা 60 থেকে 70% ক্ষেত্রে আসলে আমরা কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। আর যেসব কারণগুলো আছে সেটাও হচ্ছে কোন মানে কত মাসের সময় যে বাচ্চা নষ্ট হলো সেটার উপরে নির্ভর করে অনেক কারণের ডিফারেন্স আছে, তো আলাদা হয়। তো আমরা সেই হিস্ট্রিটা নিয়ে তাদের কাছ থেকে শুনে যে মানে কোন মাসে কি হলো, তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে একটা সমাধানে আসি যে কি কারণ। তো কারণগুলোর মধ্যে অন্যতম হতে পারে যে হচ্ছে যদি মানে শুরুর দিকে হয়, প্রথম 3 মাসের মধ্যে হয়, সেগুলো সাধারণত জেনেটিক সমস্যা বা ক্রোমোজোমাল কোনো প্রবলেমের জন্য হয়। স্বামী স্ত্রী যদি হচ্ছে আত্মীয়ের মধ্যে বিয়ে হয়, সেটার জন্য কিছু সমস্যা হতে পারে, অথবা হচ্ছে তার হরমোনাল কিছু প্রবলেম হতে পারে। তো যেগুলো সমস্যা সেখানে আসলে আমাদেরকে খুঁজতে হয়। আর কিছু হতে পারে যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা এসএলই, এগুলো কিছু সমস্যা আছে, ওগুলোর জন্য অনেক সময় শুরুর দিকে প্রথম 3 মাসের মধ্যে যে বাচ্চা নষ্ট হয় এগুলো ঘটে থাকে। আবার যদি হয় যে মিড ট্রাইমেস্টারে এরকম সময়গুলোতে, তো সেইখানে হলো কিছু জরায়ুর নিজস্ব সমস্যা থাকতে পারে, জরায়ুর মুখটা খুলে যেতে পারে নিজে নিজে আগে থেকেই। তো ওরকম যদি হয় তখন আমরা যে বললাম প্রথমে যে আমরা সমস্যাটা শুনলে তাদের কাছ থেকে, মায়ের কাছ থেকে হিস্ট্রিটা নিলেই আসলে বুঝতে পারি অনেকটা। তো সেই যখন যে কারণটা আমরা পাবো সেটাতে ফোকাস করে তখন চিকিৎসা করতে হবে, সেই অনুযায়ী আসলে ওনাকে চিকিৎসা দিতে হবে। এবার একটু আমরা আপনার কাছে জানতে চাই যে টেস্ট টিউব বেবি এই নামটা সব এখন অনেকটাই পরিচিত, কিন্তু আবার অনেক রকমের প্রশ্নও থাকে যে কখন দিতে হয়, কাকে দিতে হয়, সাকসেস রেট কত। এ ব্যাপারে যদি একটু বলতেন যে টেস্ট টিউব বেবি এই চিকিৎসা পদ্ধতিটা আসলে একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা, টেস্ট টিউব পদ্ধতি এখানে আসলে হচ্ছে বিভিন্ন রকম মিথ কাজ করে। অনেকেই ভাবে যে নিজস্ব কিনা বা বাইরের অন্য কারো কিনা এগুলো। তো আসলে স্বামী এবং স্ত্রী তাদের দুজনেরই বায়োলজিক্যাল যে ডিম এবং হচ্ছে শুক্রাণু, এটা নিয়েই করানো হয়। তো এখানে তাদেরকে প্রথমে হচ্ছে মাকে, স্ত্রীকে কিছু ওষুধ দেওয়া হবে ডিম আসার জন্য। তো একসময় যখন গিয়ে ডিমটা সঠিক সাইজের হবে আমাদের, সেই সময়টাতে আমরা ডিমকে মায়ের শরীর থেকে বের করে নিয়ে আসা হয় ল্যাবে, এবং তারপরে স্বামীর শুক্রাণুর সাথে ওইটাকে মিলিয়ে তখন ল্যাবেই হলো ভ্রূণটা তৈরি করা হয়, এবং ভ্রূণটাকে পরবর্তীতে মায়ের জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। এটা হচ্ছে টেস্ট টিউব পদ্ধতি। তো এখন কাদের করা হয়? তো দেখা যায় যে প্রথমেই যে বলছিলাম আমি যে ছেলেদের ক্ষেত্রে যখন শুক্রাণু বা বীর্যতে একদম কোনো শুক্রাণু নেই এবং কোনোভাবে আমরা চিকিৎসা করেও পেলাম না, সেক্ষেত্রে তখন হচ্ছে যদি তৈরি হয় তার ভিতরে থেকে থাকে, তাহলে কিছু অপারেশনের, ছোটো ছোটো অপারেশনের মাধ্যমে শুক্রাণুগুলোকে নিয়ে আসা যায়। সেইগুলোকে দিয়ে তখন আমরা ল্যাবে এই টেস্ট টিউব পদ্ধতি করা হয়। এই ক্ষেত্রে টেস্ট টিউব ছাড়া আসলে সম্ভব না। আরেকটা হয় যে এটা যদি স্ত্রীদের ক্ষেত্রে তাদের নালী, ডিম্ব নালী যে দুটো, সে দুটো যদি একদমই বন্ধ থাকে, দুটোই বন্ধ থাকে, তখন আসলে আর কোনো অপশন থাকে না। আর একটা হচ্ছে যে যদি এমন হয় যে এন্ডোমেট্রিওসিস একটা অসুখ, যেটা আমি এর আগে বলেছিলাম নামটা, তো এক্ষেত্রে যদি স্টেজ খুব খারাপ মানে 4-3 এরকম হয়, যে যখন আগের ট্রিটমেন্টগুলো আমরা করে পারলাম না, তখন টেস্ট টিউব পদ্ধতিতেই যেতে হয়। আরেকটা হচ্ছে যে আমরা যে ধাপে ধাপে চিকিৎসাগুলো করি, সেই চিকিৎসাগুলো যখন হচ্ছে শেষ ধাপে চলে আসে, মানে আর হচ্ছে না, তখন লাস্ট হচ্ছে আমাদেরকে রিসোর্ট হিসেবে টেস্ট টিউব পদ্ধতিটাকেই বেছে নিতে হয়। এই যে টেস্ট টিউব পদ্ধতিতে যে বেবিগুলো হচ্ছে, তাদের কি পরবর্তীতে কোনো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা তারাও কি সম্পূর্ণ শক্তিশালী, যেটা অনেকে বলে বাচ্চাগুলো দুর্বল হতে পারে, এরকম অনেক রকমের মিথ কাজ করে। এই ব্যাপারে যদি একটু বলতেন যে বেবিটার আসলে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে কিনা। না, ঠিক টেস্ট টিউব পদ্ধতি করার জন্য বেবিটার কোনো অসুবিধা এরকম কিছু হচ্ছে গবেষণায় পাওয়া যায়নি। এখন যদি তার ফ্যামিলিতে, মায়ের বা বাবার অথবা হচ্ছে তার ফ্যামিলিতেই কোনো হচ্ছে এরকম থাকে কোনো অসুস্থতা, সেটার জন্য হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্টের জন্য, যেটা পদ্ধতিটার জন্য কোনো বাচ্চার কখনো লং টার্ম গবেষণাতে কিছু পাওয়া যায়নি যে সমস্যা ওরকমভাবে। এবং এই পদ্ধতিতে চিকিৎসা নিতে মাকে কি আসলে অনেক বেশি কষ্ট করতে হয় কিনা, এরকম একটা ভয়ও কিন্তু কাজ করে। অনেকে ভয় পান যে টেস্ট টিউব পদ্ধতি অনেক ঝামেলা হবে বা অনেক শোনা কথা, এ ব্যাপারে একটু আপনি যদি বলতেন। হ্যাঁ, টেস্ট টিউব পদ্ধতি আসলে মাকে অনেক দিন ধরে ওষুধ চিকিৎসা নিতে হয়, ইনজেকশন নিতে হয় অনেকগুলো,
তো পরবর্তীতে তাকে হচ্ছে ফ্রিকোয়েন্টলি টেস্টে আসতে হয়, পরীক্ষা করতে হয়, আলট্রাসোনোগ্রাম করে দেখতে হয়। নেক্সট হচ্ছে তাকে যখন ওই যে ডিমটাকে আমরা তার শরীর থেকে বাইরে নিয়ে আসবো ল্যাবে, সেই সময়ে তাকে হচ্ছে একটু অজ্ঞান করে অ্যানেস্থেসিয়া দিয়েই তার কাছ থেকে নিতে হয়। তো এই পদ্ধতিগুলোর মধ্যে তো মায়ের জন্য একটা কষ্টকর সময় যায়। আরেকটা যেটা যায় যে মানসিক চাপ, তাকে আদৌ সম্ভব হবে কিনা বা হচ্ছে এত টাকা খরচ, এটা আসলে একটু এক্সপেন্সিভও বটে। তো সেই টাকা খরচের পরে সে কতটুকু ফল পাবে, এটার একটা মানসিক টেনশনও তো থাকে। সামগ্রিকভাবে আপনি কিন্তু আমাদেরকে অনেকগুলো চিকিৎসা পদ্ধতি নিয়ে বললেন, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তাকে সেইভাবে চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা সবগুলো বাংলাদেশে আসলে সম্ভব কিনা, হয়ে থাকলে খরচের ব্যাপারটা যদি একটু বলতেন, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আছে কিনা? হ্যাঁ, আমাদের বাংলাদেশে সবগুলো চিকিৎসাই হয়। সর্বোচ্চ যেটি টেস্ট টিউব পদ্ধতি, এবং সেখানে আমরা কনভেনশনাল আইভিএফ বলি আর একটা ইক্সি বলি। তো দুটো সবগুলোই হয় কিন্তু আমাদের দেশে। এটা হচ্ছে আমাদের জন্য খুব ব্লেসিং যে হচ্ছে সবার জন্য যে বাইরে যেতে হবে এরকম না, আমাদের দেশেই সম্পূর্ণটা চিকিৎসা সম্ভব। আগে তো শুধু প্রাইভেটভাবে হচ্ছে বেশি ক্লিনিক ছিল সম্ভাবনাগুলো, কিন্তু এখন সরকারিভাবে যেমন ঢাকা মেডিকেল কলেজে হসপিটালেও চিকিৎসা হয়। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা, সেখানে হচ্ছে সেন্টার আছে, কম খরচে ওখানে চিকিৎসা নিতে পারে। আর আগের চেয়ে আমাদের দেশে সেন্টার, প্রাইভেট সেন্টার অনেক খুলেছে এবং সবগুলো চিকিৎসাই সম্ভব। আর খরচের ব্যাপারটা আসলে সেন্টার ভেদে কিছু কিছু চেঞ্জ আলাদা হয়। আর তার উপরে কিছু যেটা যে কারণগুলোর জন্য আমরা আসলে চিকিৎসা করছি, সেটার উপরে নির্ভর করে আসলে খরচটা অনেক সময় এদিক ওদিক হয়, যে কম বেশি হচ্ছে। এখন একজনের জন্য একদম ফিক্সড করে মানে বলে দেওয়া যাবে না যে এইটাই ট্রিটমেন্ট। কারো হয়তো আমরা প্রথম মাসে চিকিৎসাই তার হচ্ছে কনসিভ হয়ে গেল, সে একবারে পেয়ে গেল, কিন্তু কারো এটা গিয়ে 6 মাস 9 মাস লাগলো। তো এখন তাকে তো হচ্ছে চিকিৎসাটা মানে এক একজনের জন্য আসলে এক এক রকম, ইন্ডিভিজুয়াল এটা আসলে। যেহেতু টেস্ট টিউব বা আইভিএফ নিয়ে আসলে এক ধরনের কনফিউশন থাকে এবং খরচটাও একটু ব্যয়বহুল বলা যায়, খরচটা কিছুটা বেশি। এক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের এবং পুরো বিশ্বের চিত্র দেখি, সাকসেস রেট কতখানি, কি বলবেন আমাদের দর্শকদেরকে যারা আসলে চিন্তা করবেন যে আমরা এই প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবো কিনা? এবং এটাই সাকসেস রেটটাও আসলে হচ্ছে বিভিন্ন সেন্টারের বিভিন্ন রকম। তো যেটা হচ্ছে আমাদের গবেষণার যে সাকসেস রেট 30 থেকে 40% ক্ষেত্রে হচ্ছে সাকসেস এক একজনের জন্য। তবে আমি বলবো যেটা হচ্ছে আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে সাকসেস আসলে 0 অথবা 100%। যে কাপল আসলো আমার কাছে চিকিৎসা নিতে, সে যদি তার যদি কনসিভ হয় তাহলে সে কিন্তু 100% সাকসেস নিয়ে গেল। আর যে চিকিৎসা নিল, সর্বোচ্চ চিকিৎসা করলো টেস্ট টিউব পর্যন্ত, কিন্তু তার হলো না, তাহলে কিন্তু সে 0%-এ। তো সেই আসলে আরেকজনের পার্সেন্টেজ দিয়ে এখানে ঠিক ওদের মানে মিলানো যাবে না, কিন্তু সেন্টার ভেদে কিছুটা আলাদা আলাদা হয় অনেক সময়। 30-40% ক্ষেত্রে হলো টেস্ট টিউবের রেজাল্ট আর কি, টেস্ট টিউব পদ্ধতির। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে বন্ধ্যাত্ব এবং বিশেষ করে তার এতগুলো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়েছেন, আমাদের দর্শকদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, সুইট ড্রপসের সৌজন্যে আপনারা দেখছিলেন হেলদি লিভিং। আজকে আমরা কথা বললাম বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের কাজে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।